দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে পুরোদমে শুরু হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয় খোলার নির্দেশনা দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণী কার্যক্রম চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলা সহিংস পরিস্থিতিতে প্রায় এক মাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। 6 আগস্ট থেকে স্কুলগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডাক্তার বিধান রঞ্জন রায়। এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আমাদের জানবেন বিস্তারিত। ধন্যবাদ ফাতেমা, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে দেশের কোনো অভ্যুত্থানের পর কিন্তু আজ থেকে পৌর এলাকার আনন্দনগর সরকারি বিদ্যালয়টিতে আমরা দেখেছি ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা কিন্তু আসছেন এবং তাদের পাঠদানের জন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা গ্রহণ করছেন। আমরা এখন একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। আসলে শিক্ষার্থীদের যে পাঠদান শুরু হয়েছে, শিক্ষার্থীদের কতটুকু নিরাপত্তা বলে আপনি মনে করছেন? আমরা গত 6 তারিখ থেকে গণঅভ্যুত্থানের পর গত 6 তারিখ থেকে আমাদের বিদ্যালয় খোলা ছিল। তখন উপস্থিতি ছিল কম, শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। বর্তমানে এটা পুরাদমে স্কুলে কার্যক্রম চালু আছে, পাঠদান কার্যক্রম চালু আছে এবং নির্ভয়ে ছাত্রছাত্রীরা আসছে এবং তাদের কোনো ভয়ভীতি নেই। পূর্বের মতোই আমাদের শিক্ষা কার্যক্রম চলছে। শুনছিলেন যে একজন শিক্ষক কিন্তু বলছিলেন যে পূর্বের মতো পাঠদান কিন্তু তারা চালাচ্ছেন। আমি আপনাকে জানিয়ে রেখি, নওগাঁ সদর উপজেলায় কিন্তু 140টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজ সকাল 10টা থেকে পাঠদান কার্যক্রম পুরোদমে চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। তো ফাতিমা, এই ছিল নওগাঁ থেকে আমার কাছে প্রাথমিক শিক্ষা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে 12 আগস্ট থেকে কাজে যোগদান শুরু করেছে পুলিশ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ঢাকার ট্রাফিক পুলিশরাও গত দুদিন ধরে বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যরা কাজে ফিরে আসায় ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সংখ্যা কমছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হন। দেশের 450টি থানায় হামলা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, ট্রাফিক ব্যবস্থায় পুলিশের উপস্থিতি কেমন দেখছেন, আর সেই সঙ্গে জানাবেন যে সড়কে শৃঙ্খলা এখন কেমন দেখছেন? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি বিজয় সরণি এলাকাতে। আমরা ঢাকার বেশ কিছু এলাকায় ইতিমধ্যে আমরা ঘুরে দেখেছি। শতভাগ ট্রাফিক কিন্তু ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছেন। যারা কর্মবিরতিতে ছিলেন, যারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে সড়কে ফিরেছেন এবং তারা কিন্তু বেশ ভালোভাবে ট্রাফিক ব্যবস্থাপনাটাকে আবার পুনরায় তারা কাজ শুরু করেছেন এবং তাদের সহযোগিতায় কিন্তু এখনও শিক্ষার্থীরা মাঠে রয়েছে। অন্যদিকে আনসার বাহিনী যারা রয়েছে সদস্যরা, তাদেরকেও কিন্তু মাঠে দেখা যাচ্ছে। আর এই একটা ইতিবাচক
পরিবর্তন আমরা লক্ষ্য করেছি যে আগের তুলনায় ট্রাফিকের নিয়ম মানা এবং হেলমেট পরিধান করা মোটর চালকদের এবং যারা যে নিয়মগুলো অমান্য করতেন সেই নিয়মগুলো কিন্তু এখন সেভাবে অমান্য করার সাহস পাচ্ছেন না। ট্রাফিক সদস্যরা কিন্তু যথেষ্ট কঠোর হচ্ছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে ট্রাফিক সদস্যদের যাতে মনোবল বৃদ্ধি করা যায় এবং তাদেরকে তারা যে ভয় আতঙ্কে ছিলেন আসলে তাদের জীবন নিয়ে সেটা যেন কাটিয়ে ওঠা যায়, সেজন্য কিন্তু শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কিন্তু কাজ করছে এবং পুলিশ যেন সুন্দরভাবে কাজ করতে পারে সেই বিষয়ে তাদেরকে সহযোগিতা করছে। অন্যদিকে আনসার সদস্যরা কিন্তু এখনো কিন্তু কাজ করছেন, আনসার সদস্যরা তারাও মাঠে রয়েছেন। আমরা একজন ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবো, আসলে কত ভাগ আসলে ট্রাফিক সদস্য এই মুহূর্তে মাঠে আছে এবং কেউ কাজে যোগ দেয়নি এমন কেউ আছে? ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের শতভাগ ট্রাফিক অফিসার এবং সদস্য আমাদের কর্মে যোগদান করেছেন এবং শুধুমাত্র দুই একটি অ্যাক্সিডেন্ট ক্যাজুয়ালিটি ছাড়া সবাই আছেন এবং সবাই রাস্তায় বর্তমানে তারা নিরাপদ ফিল করছে এবং সাথে আমাদের এখনও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অন্যান্য বাহিনী, আনসার, আমাদের স্কাউট এবং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা আমাদের সহযোগিতা করছেন। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা যে সড়কের ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, সেগুলো নিয়ে আপনারা আসলে কি ভাবছেন? শিক্ষার্থীদের একটা বিষয় আমি এখানে এসে দেখেছি এবারে যে জনগণ শিক্ষার্থীদেরকে অনেক বেশি সমীহ করছে এবং তারা যে রুলসগুলো দেখাচ্ছে এবং সেটা মেনে চলছে। দীর্ঘদিনে আমাদের যে আইন না মানার সংস্কৃতি আমাদের এই জনমনে, সেটার কিছু পরিবর্তন হয়েছে এবং আমরা কাজ করতে যেয়ে সেটা উপলব্ধি করছি। আগের চেয়ে তারা আমাদেরকে, আমরা যখন একটা অর্ডার দিচ্ছি, আমরা একটা বিষয় দিক নির্দেশনা দিচ্ছি, সেই বিষয়টি তারা মেনে চলছেন। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি ট্রাফিক কর্মকর্তার কাছ থেকে শুনছিলাম, আসলে আগের চেয়ে কিন্তু নিয়ম মানার পরিমাণটা বেড়েছে। সবাই কিন্তু এখন নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে এবং সকলেই কিন্তু ট্রাফিককে সহযোগিতা করার জন্য কিন্তু সকলেই মানসিকভাবে বেশ প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফাতিমা, এই ছিল রাজধানীর বিজয় সরণি থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আজ আদালতে তোলা হবে হত্যা মামলায় গ্রেপ্তার শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। দুপুরের দিকে তাদের কোর্টে তোলা হবে বলে জানা গেছে। গতকাল পালানোর সময় নারায়ণগঞ্জের পাগল বন্দর থেকে আটক করে কোস্টগার্ড, পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। পুলিশ কমিশনার মইনুল হাসান জানান, নিউ মার্কেট থানার দুটি হত্যা মামলায় তাদের আটক করা হয়েছে। আন্দোলনের সময় ঘটা এই হত্যাকাণ্ডে তাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে, তবে আদালতে তাদের কোনো রিমান্ড চাওয়া হবে কিনা তা পরিষ্কার করেননি কমিশনার। গ্রেপ্তারের পর থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, তাদের কোর্টে কখন তোলা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। দেখেন ফাতেমা, শেখ হাসিনা সরকারের পতন হলেও সেই সরকারের আসলে এই 17 বছরের আমলে আমরা যেমনটা দেখেছি যে কোনো হ্যাভিওয়েট কোনো আসামি কিংবা আলোচিত কোনো মামলার আসামি আসলে ধরলে এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে কিন্তু নিয়ে আসা হয়। এবং কালকে আমরা যখন দেখলাম, যেটি আসলে আপনি সংবাদে জানাচ্ছিলেন, যে কালকে যখন আসলে পাগলা থেকে, প্রথমে যদিও আমরা জেনেছিলাম যে সদরঘাট থেকে আসলে তাদেরকে আটক করা হয়েছে, ডিএমপি থেকে আমাদের এমনটাই জানানো হয়েছিল। তবে পরবর্তীতে আসলে আমরা যখন কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলাম, অর্থাৎ যে ছবিগুলো আসলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভাইরাল হয়ে গেছে, সেই ছবিগুলোর উৎস সম্বন্ধে যখন আমরা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করছিলাম, তখন কিন্তু আসলে কোস্টগার্ড আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করে যে আসলে তাদেরকে নারায়ণগঞ্জের পাগলা বন্দর থেকে তাদের আটক করা হয় এবং তারপরে কিন্তু আসলে সোপর্দ করা হয়। এবং তারপরে আমরা নিউ মার্কেট থানার দুটি হত্যা মামলা ছিল আন্দোলনের সময়, একজন শিক্ষার্থী এবং একজন পেশাজীবীর মৃত্যু নিয়ে দুটি হত্যা মামলা ছিল। সেই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, এতটুকু কিন্তু আমরা জানতে পেরেছিলাম তখন পর্যন্ত। এবং আমরা যেটি দেখলাম যে আসলে কালকে মধ্যরাতে এই ডিবি কার্যালয়ে কিন্তু আসলে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা জেনেছি যে তারা ডিবি কার্যালয়ে আছে। আর আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে কখন তাদের আদালতে নেওয়া হবে, যেহেতু আইনের বাধ্যবাধকতা আছে যে 24 ঘন্টার মধ্যে আসলে আসামিকে আদালতে প্রডিউস করতে হবে, সেই জায়গা থেকে যেহেতু কালকে রাত্রে তাদের আটক করা হয়েছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে তোলা হবে। তবে আমরা আমাদের নিজেদের সোর্স থেকে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে। আর এই ধরনের মামলা যেহেতু তাদের নামে যে অভিযোগটি করা হচ্ছে যে সেই দুটি হত্যা মামলায় তাদের প্ররোচনার অভিযোগ আছে, সেই জায়গা থেকে তাদের রিমান্ড চাওয়া হতে পারে, এমনটিও কিন্তু আমরা
এনেছে, তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা পরিষ্কার নয়। তো এই ছিল আসলে মিন্টুরের ডিবি কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উত্তাল আন্দোলনের সময় গেল 19 জুলাই ভাঙচুর করা হয় মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। কারা ভেঙেছে স্টেশন দুটি? এর সঙ্গে কি ছাত্ররা জড়িত ছিল নাকি আন্দোলন ভণ্ডুল করতে অন্য কেউ ছাত্রদের উপর দায় চাপানোর কৌশল নিয়েছিল? এছাড়া স্টেশন ভাঙচুরে ক্ষতির পরিমাণ কি 300 কোটি টাকার বেশি? কবে চালু হবে মেট্রো রেল? শাহিন হোসেনের ক্যামেরায় এসবের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সেলিম মালিক। কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র জনতার উত্তাল আন্দোলনে 19 জুলাই শুক্রবার মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। এ সময় কম্পিউটার ও সংস্কৃত ভাড়া আদায়, সংকেত ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা সহ ভাঙচুর করা হয় বেশ কিছু আসবাবপত্র। এখন প্রশ্ন হলো, কারা ভেঙেছিল রাজধানীর যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন মেট্রো রেল স্টেশন? প্রত্যক্ষদর্শীরা বলছেন ভাঙচুরকারীরা ছাত্র নয়। ওই দিন স্টুডেন্টদের আন্দোলন ছিল না, ওই দিন শুক্রবার ছিল। ওই দিন যারা ছিল তাদের সবাই বহিরাগত, আর তাদেরকে ওই রকম আমার দেখে মনে হয় না যে তারা কেউ মনে করেন যে স্টুডেন্টরা টোকাই হিরম চিলা বিষয়টা করছে, তারা লুটপাট করার জন্য এগুলো বেশি করছে। এগুলির কাজে এরকম, এগুলি সুযোগ সন্ধানী, যেখানে সুযোগ পায় সেখানে এরা লুটপাট করে। এই যে আমার সব ভাঙ্গা জুড়া লুট করে নিয়ে গেল, সাইনবোর্ড ভাঙ্গা দিয়ে গেল। এদেরকে আওয়ামী লীগ বলবো, বিএনপি বলবো, জামাত শিবির বলবো, এটা ভুল হবে আমার। এটা সন্ত্রাসীরা করেছে। স্টেশন দুটি ভাঙার পর বন্ধ রয়েছে রেল চলাচল। এতেই পরবারও বাস মালিকদের বেড়েছে আয়। এখন ছাত্রদের দূর দিল, এখন কিন্তু যে মেট্রো বন্ধ, অলরেডি গাড়ি কিন্তু চলতেছে। ওরা কিন্তু ভালো ব্যবসা করতেছে। ওরা জিজ্ঞেস করেন গাড়িওয়ালাদেরকে, প্রচুর খুশি, মনে হয় প্রতিদিন তাদের কোরবানি। আমি দেখছি যে ছাত্ররা যথেষ্ট পরিমাণে হেল্প করছে, এটা মানে না যেন না ভাঙা হয়। কিন্তু টোটাল এটা আমার যতটুকু আমি দেখছি সম্পূর্ণ হলো বাস মালিকের কারসাজি বা বাসের হেল্পাররা এই ধরনের কাজগুলো করছে। মেট্রোলটা না ভাঙা থাকলে হয়তো যাত্রী বাড়বে, এই ধরনের একটা সহিংসতা সৃষ্টি করার। যাত্রীদের দাবি দ্রুতই যেন চালু করা হয় রেল চলাচল। চালু করলে আমাদের জনগণেরই উপকার। আর রিপেয়ার করে যা প্রবলেমগুলো সলভ করে সমস্যা চালু হয়ে যায়। মেট্রো রেল স্টেশন ভাঙচুরে প্রায় 350 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছিল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির সূত্র বলছে বাস্তবে এই ক্ষতির পরিমাণ 50 কোটি টাকার বেশি নয়। এর মধ্যে আগামী সপ্তাহ থেকে মেট্রো রেল চালু করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। দ্রুতই আমরা চেষ্টা করছি। তারিখের একটা খবর আমরা জানি, এটা টার্গেট করে আমরা আগাচ্ছি। প্যাসেঞ্জারের সেফটি, সিকিউরিটি, লাইনের সেফটি, সিকিউরিটি জিনিসগুলো এখন চেক দেওয়া যাচ্ছে, করা হচ্ছে। রেল লাইন ধরে আমরা আগাচ্ছি, আমরা চেষ্টা করছি যত দ্রুত পারা যায়। দুটো স্টেশন তো আমরা বাদ দিয়ে চালু করবো, এটা তো আরো সময় লাগবে, পরে বোঝা যাবে। সেলিম মালিক, RTV, ঢাকা। 4 দফা দাবিতে আজ শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক। গতকাল রাজু ভাস্কর্যের পাদদেশে এই ঘোষণা দেন তারা। দেশব্যাপী রোড মার্চ সহ নানা কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে রাজধানীর TSC চত্বরে বিকেলে অবস্থান কর্মসূচি ও শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা করবে সংগঠনটি। 4 দফা দাবির মধ্যে রয়েছে শেখ হাসিনার বিচার, সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলার বিচার, ছাত্র জনতাকে হত্যার বৈধতা দেবার চেষ্টাকারী প্রশাসন ও বিচার বিভাগের দায়দের অপসারণ এবং বিচার এবং প্রশাসন ও বিচার বিভাগে বৈষম্যের শিকার ব্যক্তিদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণ। সন্তানের শোকে অঝরে কাঁদছেন মা। আদরের সন্তান যে আর ফিরবে না কোনো মতেই মানতেই পারছেন না। 7 বছরের শিশু সন্তানকেও বাবা ডাকার অধিকার থেকে বঞ্চিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলা পুলিশের 4টি গুলি। বলছিলাম ছাত্র জনতার আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে নিহত পলাশের কথা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। আমার মামার আর ভাই না রে, আমি আমার মামা একটা কথা আমার সঙ্গে কই না। সন্তান হারিয়ে অনবরত কেঁদেই চলেছে মা বেনু বেগম। সন্তান যে আর ফিরে আসবে না মানতেই পারছেন না। এই চিত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফিরোজ তালুকদার পলাশের জন্মদাতা মায়ের। কি জন্য মারবো আমার ছেলে? আমার এত ভালো ছেলে, আমার জন্য এত পাগল ছিল, আমারও দেখবার আসবার নিয়েছে, ওকে মারণ লাগবো কেন? টাঙ্গাইলের ভুয়াপুর পৌর এলাকার ঘাটান্দি গ্রামের পলাশ
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গেল ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই মায়ের সঙ্গে দেখা করতে মন অস্থির হয়ে ওঠে পলাশের। স্ত্রী সন্তানের বাধা উপেক্ষা করেই রওনা হন বাড়ির উদ্দেশ্যে। এ সময় মিরপুর ১০ এলাকায় পুলিশের ছোড়াগুলিতে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন পলাশ। পরে স্থানীয়রা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফোন দিয়ে বলছে আলোক হসপিটালে আছে, ওইখান থেকে আপনারা লাশ নিয়ে যান। পরে ওই ভাবি ওইখানে গিয়ে লাশটা নিয়ে আসে। সরকার থেকে আমরা বিচার চাই। সংসার চালাইছে, হন মনে করলেন যে মেয়ে আছে, মেয়ে ছোট্ট, তার তো ভবিষ্যতে মনে করলেন যে তার চরণ লাগবো। ওই দিন রাতেই পলাশের মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি, দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। এদিকে পলাশের মৃত্যুতে বাবা হারিয়েছে ৭ বছর বয়সী সন্তান। পরিবারের মুখে খাবার তুলে দিতে স্ত্রী ইরশাদ জাহানও ফিরেছেন কর্মস্থলে। ফলে বাড়ি জুড়ে শুনশান নীরবতা। একে একে 4টা গুলি লাগিয়া সে মৃত্যুবরণ করে। পরিবার সচ্ছল না, তার রোজগারেই তার পরিবার চলতো। যদি সরকারের পক্ষ থেকে কোনো হেল্প পাইতো তাহলে ওদের উপকার হইতো, তার টাকা দিয়ে তার সংসারটা চলতো মোটামুটি। ছাত্র জনতার আন্দোলনে পলাশের মতো যাদের হত্যা করা হয়েছে, সরকারের কাছে প্রতিটি হত্যার বিচার চান এলাকাবাসী। পুলিশের বিচার যিনি আল্লাহ, তাড়াতাড়ি হয় আল্লাহ, আমি যিনি দেখে যাবার পারি আল্লাহ। ইমরুল কায়েস, RTV। ৮ বছর আগে জীবিকার তাগিদে জামালপুরের প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা এসেছিলেন মোহাম্মদ আবুজর শেখ। ইট পাথরের শহরে ট্যাক্সি চালাতে চালাতে পরিবারকে আশ্বাস দিতেন ঋণের টাকা পরিশোধের, কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ফেরেন লাশ হয়ে। আবুজর হত্যার বিচার চায় তার পরিবার। জামালপুর থেকে সুবিনয় রায় তপুর তথ্যছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। এমন বেদনা কিভাবে সহ্য করতে পারেন একজন মা? আবুজরকে হারিয়ে শুধু ডুকরে কাঁদেন মা সুফিয়া বেগম। জামালপুরের মেলান্দহের নয়ানগর গ্রামে একরাশ শূন্যতা, ক্লান্ত দুপুরেও এখানে অসার নীরবতা। 19 জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকা রংপুরের শিক্ষার্থী আবু সাইদ নিহত হবার খবর ততক্ষণে ঢাকায় পৌঁছে যায়। হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। বসুন্ধরা এলাকায় আত্মীয়ের বাসায় যাবার পথে আন্দোলনে যোগ দেন আবুজরও, কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় তার। ছেলের মৃত্যুর বিচার চাই আমি। আমার ছেলে আমার সবসময় দেখাশোনা করতো, আমার সংসারের উপার্জনের মূল হইল আমার ছেলে। স্বজনরা জানান ৮ বছর আগে রাজধানীর কুড়িল এলাকায় এক বাসায় কেয়ারটেকার হিসেবে যোগ দেন আবুজর। এরপর শুরু করেন ট্যাক্সি চালানো। তার আয় দিয়ে চলত দরিদ্র পরিবার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা জীবন দিছে তাদের সবারকে চিহ্নিত করে তাদেরকে বের করে তাদের প্রাপ্য সম্মানটাকে যেন সরকার দেয়। এখন বর্তমান যে সরকার আছে তার কাছে আবেদন জানায় যাতে আমার দেবরের সুষ্ঠু একটা বিচার করে দেন। আবুজর হত্যার সুষ্ঠু বিচার হবে, সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াবে তার পরিবার, এমন চাওয়া স্থানীয়দের। সৈয়দ মাহমুদ, RTV। চট্টগ্রামের বাজারে চাঁদাবাজি এবং সিন্ডিকেট বন্ধের প্রভাব পড়েছে। এতে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। আর ছাত্ররা বিভিন্ন খুচরা বাজারে তদারকি করায় সেখানেও মিলেছে সুফল। পাইকারি বাজারে পটল বিক্রি হচ্ছে 17 টাকা কেজিতে, যা 2 দিন আগেও ছিল 40 টাকা। ঢেঁড়স 60 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। কাঁচা মরিচের দাম কমে 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু 70 থেকে কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। দালালদের দৌরাত্ম্য, সেবা নিতে চাইলে পদে পদে দিতে হয় ঘুষ। চিকিৎসক থাকা সত্ত্বেও রোগী দেখেন ইন্টার্নকারীরা। খাবারের মানও তেমন ভালো না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের। এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে গিয়েও পাওয়া যায় একই চিত্র। চট্টগ্রাম থেকে খায়রুন্নেসা সুলতানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে মুখ খুলেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গত রোববার চমেক হাসপাতালের সামনে মানববন্ধন করে তারা। পরে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে মনিটর করে তরুণরা।
এদিকে হাসপাতালের ভেতরে গিয়ে অনেক অভিযোগের সত্যতাও পাওয়া যায়। রোগী ও স্বজনরা জানান, হাসপাতালে সেবা নিতে পদে পদে বাড়তি টাকা গুনতে হয়। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ব্যক্তি স্বার্থে জড়িয়ে পড়ছেন দুর্নীতিতে। ওরা বকশিস হিসেবে দাবি করে আর কি বাড়তি টাকা। ব্যাপার নিয়ে ওদের ওই যারা খাবারের দায়িত্ব আসে অ্যাকচুয়ালি ওদের আচার ব্যবহারগুলো ভালো না। হাসপাতালে সরকারি খাবারের নিম্নমান নিয়েও অভিযোগ করেন রোগীরা। কি এই সকালে যে নাস্তাগুলো দেয় পাউরুটি, কলা আর ডিম, আজ 10-15 দিন ধরে দেখতেছি যে এক সিরিয়ালে মনে করেন যে এক নিয়মে পচা ডিম দিতেছে আর ডেট ফেল পাউরুটিগুলো দিতেছে। আর কলা তো মনে করেন যে কিছু কিছু সময় ভালোগুলো আসে আর কিছু কিছু সময় নষ্টগুলো আসে। অভিযোগ নিয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাড়তি টাকা আদায় করা সহ যে কোনো দুর্নীতির অভিযোগ আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাঝে মধ্যে আমাদের কাছে কমপ্লেন আসে, এরা রোগীর কাছ থেকে টাকা নেয়, স্ট্রেচার, তারপর হচ্ছে হুইল চেয়ার, এগুলো যখনই আমার কানে আসে, যখন আমার কাছে রিপোর্ট হয়, আমি এটাকে সাথে সাথে অ্যাকশন নিই। চলতি বছরের জানুয়ারিতে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগে অভিযান চালিয়ে অনিয়মের তথ্য পায় দুদক। দ্রুত সব অনিয়ম বন্ধ করে জনবান্ধব সেবা চালুর দাবি শিক্ষার্থী ও রোগীসহ সবার। সৈয়দ মাহমুদ, RTV। আন্তর্জাতিক সংবাদ। 2023 সাল ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। এই গরমে পড়েছেন সব মানুষ। বছর জুড়ে অসহনীয় গরমে ইউরোপের 47,000 মানুষের মৃত্যু হয়েছে। সোমবার বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ IS গ্লোবাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ কাজে ইউরোপের 35টি দেশে মৃত্যু ও তাপমাত্রার রেকর্ড ব্যবহার করেছেন গবেষকরা। এই 35টি দেশের মধ্যে গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গেল 20 বছরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, আগাম সতর্কতা ব্যবস্থা প্রভৃতি পদক্ষেপ গ্রহণ না করা হলে মৃতের সংখ্যা আরও 60% বেশি হতে পারত। পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে 3 আফগান বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাকিস্তানের আধা সামরিক বাহিনীর 3 সেনা। মঙ্গলবার কাবুলের তালেবান প্রশাসনের এক মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে তোরখাম সীমান্ত ক্রসিং এর কাছে পাকিস্তানের সীমান্ত বাহিনী গুলি ছুড়লে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আফগান বেসামরিক নাগরিকদের বাড়ি লক্ষ্য করে ছোড়া গুলিতে 1 নারী ও 2 শিশু নিহত হন। এ ব্যাপারে পাকিস্তান সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। ব্রিটিশ আমলে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত নির্ধারিত হলেও সীমান্ত নিয়ে বিরোধ রয়ে গেছে। এ নিয়ে প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। ফিলিস্তিনের গাজা এখন এক রক্তাক্ত উপত্যকা। নজিরবিহীন গণহত্যা ও মানবিক বিপর্যয়ে ভূখণ্ডটির চিরচেনা রূপ হারিয়ে গেছে। উপত্যকা জুড়ে শুধুই ইসরায়েলের নারকীয় ধ্বংসযজ্ঞের ছাপ। মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে কঠোর শর্ত জুড়ে দিয়ে চুক্তি বাস্তবায়ন অনিশ্চিত করে তুলেছে ইসরায়েল। প্রস্তুতি নিচ্ছে আরও ভয়াবহ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছে খান ইউনিসের আরও বেশি এলাকা খালি করার। ইসরায়েলি যুদ্ধাপরাধে ইতিমধ্যেই মৃতের সংখ্যা 40,000 ছুঁই। তারপরও ইসরায়েলের পাশেই অটল অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। রক্তের এই হোলি খেলা বন্ধ না করে বরং ইসরায়েলকে নতুন করে 2,000 কোটি মূল্যের অস্ত্র দিচ্ছে দেশটি। ইসরায়েলকে বাঁচানোর লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বিমান বাহিনীর স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। খেলা খবর। রাতে উয়েফা সুপার কাপের লড়াইয়ে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব আতালান্তা। পোল্যান্ডের ওয়ারসাউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল আর আতালান্টা ঘরে তুলেছিল ইউরোপা লিগ। ফলে নতুন মৌসুম শুরুর আগেই 2 চ্যাম্পিয়নের লড়াই দেখবে ভক্তরা। এই ম্যাচে রিয়ালের হয়ে অভিষেক হবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। রাফি আমিনের রিপোর্ট। আন্তর্জাতিক ব্যস্ততার পর লম্বা বিরতি দিয়ে মাঠে ফিরছে ক্লাব ফুটবলের মহরণ। শুরু হবে 24-25 মৌসুম। তার আগেই শিরোপা জিতে মৌসুমের দারুণ সূচনার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ও আতালান্টা।
সবশেষ মৌসুমটা দারুণভাবেই কাটিয়েছে লস ব্লাঙ্কোসরা। ৩৬তম লিগ শিরোপার পাশাপাশি ঘরে তুলেছিল রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ। সাফল্যের ধারা নতুন মৌসুমেও ধরে রাখতে চায় দলটি। সেই লক্ষ্যে কিছুদিন আগেই দলটি শক্তি বাড়িয়েছে আক্রমণ ভাগে। দলে ভিড়িয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। আর এই ম্যাচ দিয়েই সাদা জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে এমবাপ্পের। তাই শিরোপার পাশাপাশি ভক্তদের বাড়তি নজর থাকবে এই ফুটবলারের দিকেই। একই দিনে অভিষেক হতে পারে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এনরিকের। সবশেষ দারুণ সূচনার অপেক্ষায় কোচ কার্লো আনচেলত্তি। তবে দলটির দুশ্চিন্তা বাড়িয়েছেন মিডফিল্ডার কামাভিঙ্গা। গতকাল অনুশীলনে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ছিটকে গেছেন এই ম্যাচ থেকেই। এদিকে সবশেষ মৌসুমটা দারুণভাবেই শেষ করেছিল আতালান্টা। ৬ দশকের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ ঘরে তুলেছিল দলটি। এই মৌসুমেও সাফল্যের ধারা ধরে রাখার লক্ষ্য তাদের। নজর এবার সিরিয়া এতে। তাই নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করতে চায় দলটি। ফলে ফুটবল ভক্তদের অপেক্ষা এখন মর্যাদার লড়াইয়ে কার হাতে উঠবে সুপার কাপের শিরোপা। রাফি আমিন, RTV। প্রথম 4 দিনের ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশ এ দলের চেয়ে 120 রানে পেয়েছে পাকিস্তান শাহিনস। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে পাকিস্তান শাহিনসের বোলারদের দাপটে ইনিংস বড় করতে পারেনি এনামুল হক বিজয়ের দল। মাহমুদুল হাসান জয়ের 65 রানে ভর করে 122 রানে অল আউট হয় বাংলাদেশ এ দল। শাহিনসের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন মীর হামজা। জবাবে খেলতে নেমে বিনা উইকেটে 2 রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান শাহিনস। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।